তুমি যেন আমার নিকট ওই নীল আকাশের ন্যায় বিশাল স্নিগ্ধতা, আমার হৃদয়ে ভালোবাসা জাগানো এক টুকরো মুগ্ধতা। পরক্ষণেই নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো বিভা। এসব কি ভাবছে সে, তাও আবার নিজের শত্রুর মেয়েকে নিয়ে। অবশ্যই এই প্রথম যে তার ভিতরে রূপন্তীকে দেখে এমন অনুভূতি হয়েছে তেমন নয়, আগেও হয়েছে। মেয়েটা এদেশে আসার পর থেকে বারবার এই অনুভূতির সম্মুখীন হচ্ছে সে। এমনটা বিভানের সাথে আগে তো কখনো হয়নি। সেই কিশোর বয়সী স্কুলে একটা মেয়েকে দেখে বিভানের ভালো লেগেছিল ভীষণ। প্রেম নিবেদন করবে করবে ভেবেও নিজের ব্যক্তিত্বের জন্য শেষ পর্যন্ত আর করা হয়নি। তবে তাকে দেখেও তো বিভানের এমন অনুভূতি হয়নি। তাহলে এই মেয়েকে দেখে কেন হচ্ছে? এই মেয়ে নিশ্চয়ই জাদুটোনা ফোনা কিছু একটা জানে। বাংলাদেশ থেকে তার দাদা দাদি এই মেয়েকে জাদুটোনা শিখিয়ে তার কাছে পাঠায়নি তো, যাতে তাকে বশ করে এই মেয়ে বাংলাদেশে ফিরিয়ে নিতে পারে। আবার হ্যাঁ, তাই হবে সম্ভবত। বেশ অনেকদিন ধরেই তো জুবায়েদা এবং জালাল আহমেদ তাকে দেশে নেওয়ার জন্য বেশ ষড়যন্ত্র চালাচ্ছে। শেষে না নিতে পারে হয়তো তার শত্রুর মেয়েকেই জাদুটোনা শিখিয়ে এদেশে পাঠিয়ে দিয়েছে। নিজের ভাবনার উপর নিজেই চোখ মুখ কুঁচকাল। জাদুটোনা? এই আধুনিক যুগে এসেও এসব নিয়ে ভাবছে সে? সে সব এই মেয়ের জন্য। এই মেয়ে এ বাড়িতে আসার পর থেকেই তার মতিভ্রম ঘটেছে। বিভান উঠে দাঁড়ালো সোফা থেকে, এগিয়ে গেল, কোলে তুলে নিল টাইগারকে। থমথমে কণ্ঠে বলল, ও কোনো কুত্তার বাচ্চা না, ওর নাম টাইগার, অনলি টাইগার। রূপন্তী কপাল কুঁচকালো, বিরক্তি নিয়ে বলল, হ্যাঁ তাই তো, ও তো কোনো কুত্তার বাচ্চা না, ও হলো মানুষের বাচ্চা, দ্য গ্রেটেস্ট বিভান ইয়াফির বাচ্চা। বিভান রক্তচক্ষু নিয়ে তাকালো রূপন্তীর পানে, দাঁতে দাঁত চেপে শুধালো। কি বললে, আবার বলো তো? রূপন্তী এলোমেলো দৃষ্টি ফেললো। রাগের বশে কি বলতে কি বলে ফেললো, এখন না আবার বাড়ি থেকে বের করে দেয়। এ লোক তো আর কিছু পারুক আর না পারুক, প্রতি কথায় কথায় বাড়ি থেকে বের করে দেওয়ার মতো কঠিন হুমকি দিতে পারে। হ্যাঁ, রূপন্তী তাই আর কথা বাড়াতে চাইলো না। কথায় কথা বাড়বে, তারপর হবে ঝগড়া, আর তারপর তার অবস্থা গৃহের বাইরের রাস্তায়। ঢোক গিলল মেয়েটা, আমতা আমতা করে বলল, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আসছি আমি। কথা শেষ করতে যতক্ষণ আর কি, তারপরই তো খোঁড়াতে খোঁড়াতে কোনো মতে কেটে পড়লো মেয়েটা। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে একবার তাকালো সেদিকে, অতঃপর চুমু খেলো টাইগারের মাথায়। সময় গড়ালো কিছুটা, চারিদিকে সূর্যের আলোটা আরো উজ্জ্বল রূপে ধরা দিয়েছে এই মুহূর্তে। রূপন্তী কলেজে পৌঁছেছে কিছুটা সময় পূর্বে, তবে সে এখানকার কিছুই চেনে না। নতুন দেশ, নতুন স্থান, নতুন কলেজ, কোন দিকে তার ক্লাস, কোন দিকে যাবে কিছুই বুঝতে পারছে না। রূপন্তী চারিদিকে চোখ বুলালো একবার। ভিনদেশি ফর্সা সুন্দর সুন্দর তরুণ তরুণীতে ভরপুর আশপাশটা। মেয়েটা এগিয়ে গিয়ে কাউকে কিছু জিজ্ঞেস করবে, তার আগেই দেখলো কিছু ছেলে মেয়ে ছোটাছুটি করছে। গেটের দিকে দৌড়ে যাচ্ছে তারা। মেয়েটা ভ্রু কুঁচকালো। গেট থেকে বেশ নামি দামি একটা সুন্দর গাড়ি প্রবেশ করতে দেখলো সে। গাড়িটা কেমন চেনা চেনা মনে হচ্ছে। কে এসেছে এই গাড়িতে? দেখে তো কোনো ধনীর জনপ্রিয় দুলাল মনে হচ্ছে। এই কলেজে আবার এত জনপ্রিয়তা কার? রূপন্তী কৌতূহল অনুভব করলো। আশেপাশের ছেলে মেয়েদের সাথে সেও এগিয়ে গেল গাড়ির পানে। রূপন্তী কৌতূহল অনুভব করলো। আশেপাশের ছেলে মেয়েদের সাথে সেও এগিয়ে গেল গাড়ির পানে। কিন্তু সময়ের ব্যবধানে গাড়ির সম্মুখে দুপাশের দুটো দরজা খুলে বেরিয়ে এলো দুই যুবক। এক যুবক সাদা চামড়ার, এই দেশি মনে হচ্ছে, আর অন্য যুবকের মুখাবয়ে কেমন বাঙালি বাঙালি একটা ভাব রয়েছে। এই দেশিদের ন্যায় তার গায়ের রংটা অতটা শ্বেত নয়, ফর্সা, তবে বাঙালিদের ন্যায়। তবে কে পুরুষ বাঙালি? মনে মনে দুই যুবককে নিয়ে গবেষণার মধ্যেই খুলে গেল গাড়ির পেছনের দরজাটা। রূপন্তীকে অবাক করে দিয়ে সেখান থেকে বেরিয়ে এলো বিভান। কোলে তার শুভ্র পশমের টাইগার। বিস্ময়ে চোখ বড় বড় হলো মেয়েটার। প্রথমে মস্তিষ্কে হানা দিল। এ দেশের কুত্তার বাচ্চাও কি বিশ্ববিদ্যালয়ে পড়ে? কুকুরের বাচ্চা বিশ্ববিদ্যালয়ে? এ বোবা ইতর শ্রেণীর প্রাণী লিখতে পারে নাকি পড়তে পারে? কি অযৌক্তিক চিন্তাধারা! নিজের চিন্তাধারা এতটাই নাজুক এবং যুক্তিহীন কবে থেকে হলো ভেবে পায় না রূপন্তী। মেয়েটা আশেপাশে চোখ বুলালো আরেকবার। লোকটাকে এখানে বেশ পরিচিত মনে হচ্ছে, কিন্তু এই লোক এখানে কেন? ওই বাংলা সিনেমার নায়িকা শাবানার ন্যায় আজ সেলাই মেশিন কিনে কাল ধনী হয়ে গেল, তেমনটা ঘটেনি তো আবার? মানে কাল পর্যন্ত তো যে ছেলেকে দেখলো দুপুর পর্যন্ত পড়ে পড়ে ঘুমাতে, আজ সে ভার্সিটিতে প্রফেসর হয়ে যায়নি তো?
যেমন নাটক সিনেমাতে হয়। নিজের ভাবনার উপর নিজেই বিরক্ত হলো রূপন্তী। একে আবার কে প্রফেসর বানাবে? হ্যাঁ, মানুষের তো আর খেয়ে কাজ নেই যে এর মতো খবিশ লোককে প্রফেসর বানাবে। হয়তো এই বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করছে লোকটা, তবুও মনের খচখচানি গেল না মেয়েটার। এখানে বিভানের কি কারণে উপস্থিতি তার নিশ্চিতভাবে জানতে মনটা আকুপাকু করতে উঠল তার। সিদ্ধান্ত নিল বিভানকেই জিজ্ঞেস করবে এ ব্যাপারে। যেহেতু লোকটা তার পরিচিত, এক বাড়িতেই থাকে, সেহেতু অন্য কাউকে জিজ্ঞেস করার থেকে তাকে জিজ্ঞেস করাই শ্রেয়। রূপন্তী একটু এগিয়ে গেল ছেলেগুলোর পানে, বিভানকে উদ্দেশ্য করে প্রশ্ন করলো। আপনি এইখানে? ছেলেটা যেন শুনলই না তার প্রশ্ন, এমন রূপে তাকে উপেক্ষা করে সম্মুখে পা বাড়ালো যেন কোনো উটকা আবর্জনাকে উপেক্ষা করেছে সে। একবার তাকালো না অব্দি। রূপন্তীর অপমানিত বোধ করলো। কলেজ ভর্তি তরুণ তরুণীর সম্মুখে লজ্জাও পেল ভীষণ। অবশ্য তারই ভুল, যে বাড়িতে অমন খবিশের ন্যায় আচরণ করে, প্রতি মুহূর্তে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়, সে আর এর থেকে কি ভালো ব্যবহার করবে? শুধু শুধু যেচে অপমানিত হলো। হ্যাঁ, তপ্ত নিঃশ্বাস ফেললো রূপন্তী। আশেপাশে দৃষ্টি বুলিয়ে এক বিদেশি তরুণীকে শুধালো। মাত্রই এখান থেকে চলে যাওয়া যুবকগণ কারা? মানে এখানে কি করেন তারা? তরুণী বেশ হাস্যোজ্জ্বল কণ্ঠেই জবাব দিল। আরে তুমি বিভান, ইমাদ এবং জ্যাককে চিনো না? এরা তো এই কলেজেরই জনপ্রিয় ছাত্র। পড়াশোনা, খেলাধুলা সব বিষয়ই এদের বেশ নামডাক রয়েছে। রূপন্তীর কপালে ভাঁজ ফেললো। আগ্রহী হয়ে জিজ্ঞেস করলো। এরা কোন ক্লাসে, মানে কোন কোর্সে পড়াশোনা করছে? মাস্টার্স শেষ বর্ষ। রূপন্তীর মাথায় যেন ছোটখাটো একটা বাজ পড়লো তৎক্ষণাৎ। সে যতদূর জানে তাতে বিভান তার থেকে প্রায় বছর 5 বড়। যেখানে সে নিজেই অনার্স শেষ করে নব্য মাস্টার্সে পড়তে এদেশে এসেছে, সেখানে এই পুরুষ তার 5 বছর বড় হয়ে কিনা এখনো মাস্টার্সেই আছে। রূপন্তীর জানা মতে এখানে মাস্টার্স কোর্স তো মাত্র 2 বছরের। আবার এই নাকি পড়াশোনায় ভালো নাম ডাকও রয়েছে। এই নাম ডাকটা ঠিক কোন দিক থেকে? পাশের দিক থেকে নাকি ফেলের দিক থেকে? দেশীয় আদু ভাইয়ের নামটা বিদেশের মাটিতে ধরে রাখার উদ্যোগ নিয়েছে নাকি এ পুরুষ? নিতেও পারে। দিনের উজ্জ্বল ফুটফুটে সূর্যটাকে বিদায় জানিয়ে আধারে ঢেকে গেছে চারপাশটা। সোডিয়ামের কৃত্রিম আলোয় ভরে উঠেছে শহরটা। রূপন্তী বাড়িতে ফিরেনি এখনো। সেই সকালেই কলেজে গেল। কলেজ তো দুপুরের দিকেই শেষ, অথচ তার দেখা নেই। গেল কোথায় মেয়েটা? এদেশে তো তার চেনা জানা কেউ নেই যে তার কাছে যাবে। বিভান বসে রয়েছে বসার কক্ষে সোফায়। লাগাতার পা ঝুলাচ্ছে মেয়েটা চিন্তায়। আবার একটু পরপর নিজের উপর নিজেরই বিরক্ত হচ্ছে। শত্রুর মেয়ের জন্য তার এত চিন্তা কিসের? সে মেয়ে যে চুলোয় যাক, সে মেয়ে যে চুলায় যাক না, তাতে আর তার কি? কিন্তু মন যে মানতে চাইছে না। সে একটু পরপর মেয়েটার চিন্তায় বিভোর হয়ে উঠছে। বিভানের চিন্তার মধ্যে সদর দরজায় খোঁড়াতে খোঁড়াতে পা রাখলো রূপন্তী। এতক্ষণে বিভান যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। তবে তা ধরা দিল না মেয়েটার নিকট। যথাসম্ভব নিজেকে স্বাভাবিক করে তুলল তৎক্ষণাৎ। থমথমে কণ্ঠে বলল। তোমার ড্রাইভার বাপ এইটুকু শিখায় নাই যে ভদ্র বাড়ির মেয়েরা সন্ধ্যার পরে বাড়ির বাইরে থাকে না? রূপন্তী শুনল কথাগুলো, তবে প্রতি উত্তরে বলল না কিছুই। যেভাবে এসেছিল সেভাবেই গৃহের ভেতরে পা রাখলো সে। রু কুচকালো বিভান। সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে শুধালো। কি বলছো, কথা কানা যাচ্ছে না? কোথায় গিয়েছিলে তুমি? আর ফিরতে এত রাত হলো কেন? তপ্ত নিঃশ্বাস ফেলল রূপন্তী। ওড়নার এক কোণা তুলে নিজের ক্লান্ত মুখখানা মুছতে মুছতে বলল। কাজে গিয়েছিলাম। কোন কাজে? পার্ট টাইম জব নিয়েছি, সেখানেই গিয়েছিলাম। প্রতিদিনই যাব, আর ফিরতেও দেরি হবে। রূপন্তীর সোজা সাপটা জবাব, তবে তা ক্রোধের সঞ্চার ঘটালো বিভানের হৃদয়ে। এই মেয়ে পার্ট টাইম জব নিয়েছে? কই, এ বিষয়ে তাকে তো কিছু বললো না। একবার আলোচনাও তো করলো না তার সাথে। অনুমতি না নিক, একবার তো বলবে। তার বাড়িতে থেকে তাকে এভাবে উপেক্ষা করলো। বিভান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো রূপন্তীর পানে। গুরু গম্ভীর কণ্ঠে বলল। কার কাছে জিজ্ঞেস করে তুমি পার্ট টাইম জব নিয়েছো? রূপন্তী ফটাফট জবাব দিল। আপনার দাদি জুবায়েদা বেগম দিয়েছেন। দিয়েছে, বেশ ভালো। এখন থেকে আর কাজে যাওয়ার দরকার নাই। ভদ্র ঘরের মেয়েরা সন্ধ্যার পরে বাইরে থাকে না। আমাদের বাড়ির একটা মান সম্মান আছে নাকি? বিভানের রুক্ষ কণ্ঠস্বর। রূপন্তী কপাল কুচকালো। থমথমে কণ্ঠে জবাব দিল।
আমি আপনাদের বাড়ির মেয়ে নই যে আমার কর্মকাণ্ডে আপনাদের মান সম্মান নষ্ট হবে। আমি আপনাদের বাড়ির ড্রাইভারের মেয়ে, অর্থাৎ আপনাদের কর্মচারীর মেয়ে। সুতরাং তা নিয়ে আপনাদের সমস্যা হবার কথা নয়। বিভান থতমত খেলো কিঞ্চিত। সত্যিই তো, রূপন্তী তার কিছুই নয়, উল্টো মেয়েটার বাবাকে সে নিজের শত্রু মনে করে। কিন্তু মেয়েটাকে বাইরে কাজে যেতে দিতেও তার মন সায় দিচ্ছে না। একা একটা মেয়ে মানুষ রাত করে বাড়ি ফিরবে, তার উপর আবার অচেনা অজানা স্থানে। বাঙালি যতই আধুনিকতার ছোঁয়ায় নিজের গা ভাসাক না কেন, বড় দেশে যাক না কেন, নিজেদের প্রিয় মানুষকে নিয়ে চিন্তাধারা শাসন বারণ ছাড়তে পারবে না। এ যেমন বিভানও পারেনি। এত বড় একটা দেশে থেকে যে দেশে রাতের আধারে মেয়েরা বারে বারে ঘুরে বেড়ায় অহরহ, সে দেশে দাঁড়িয়েও বিভানের রূপন্তীর জন্য চিন্তা হচ্ছে, কারণ সে সন্ধ্যার পরে বাড়িতে ফিরবে। তবে মেয়েটার প্রতি নিজের এই উৎকণ্ঠা, এই চিন্তা আড়ালেই রাখলো বিভান। গম্ভীর কণ্ঠে বলল, তবু আমার বাড়িতে তো থাকো তুমি। একই কলেজে পড়ি আমরা। কলেজের কেউ যদি জানতে পারে আমার বাড়িতে থেকে তুমি বাইরের পার্ট টাইম জব করো, আমার সম্মানহানি ঘটবে। কি অদ্ভুত অযৌক্তিক যুক্তি। রূপন্তী প্রত্যুত্তরে কিছু বলবে তার আগে তার স্মরণে এলো কলেজের কথা। কলেজে সকলের সম্মুখে তাকে কি অপমানটাই না করলো বিভান। এক অপরিচিত মানুষের ন্যায় আচরণ করলো। ওষ্ঠ বাঁকালো মেয়েটা, ভেংচি কেটে বলল, কলেজে অপরিচিতের ন্যায় যে ব্যবহার করলেন তাতে মনে হয় না কেউ জানতে পারবে আমি আপনার বাড়িতে থাকি বা আমি আপনার পরিচিত। মেয়েটা এখন তার ব্যবহার নিয়ে পিঞ্চ মারছে। কলেজে উপেক্ষা করেছে বলে শোধ নিচ্ছে। দাঁতে দাঁত চাপলো বিভান, কটমট করে বলল, তুমি কি একটু বেশি কথা বলছো না? রূপন্তী খুব একটা পাত্তা দিল না বিভানের কথায়। একটু এগিয়ে গিয়ে সে দাঁড়ালো ছেলেটার মুখোমুখি, আগ্রহী হয়ে শুধালো, আচ্ছা, আপনি এখনো কেন মাস্টার্সে পড়ছেন? আপনি তো বয়সে আমার বছর 5 বড় ছিলেন। থামলো রূপন্তী, আবার বলল, আচ্ছা, এই দেশে বারবার ফেল করলেও তাকে পড়ার সুযোগ দেওয়া হয় না? মানে আপনি আবার স্পেনের আদু ভাই হওয়ার পরিকল্পনা করছেন নাকি? বিভান অপমানিত বোধ করলো। তাকে কিনা শেষমেশ এই মেয়ে ফেলটুর ছাত্র বানিয়ে দিল। এত পড়াশোনা করে এত নাম ডাক করানোর পরও এই মেয়ে কিনা তাকে আদু ভাইয়ের সাথে তুলনা করলো। কি আশ্চর্য, কি আশ্চর্য। হ্যাঁ, বিভান ছোট ছোট করে জবাব দিল, বাবা মায়ের মৃত্যু, দেশ ছেড়ে এদেশে আসা, ডিপ্রেসড আর ডিপ্রেশন কাটিয়ে ওঠা, এখানে ভর্তি হওয়া, সবকিছু মিলিয়ে কিছু বছর গ্যাপ চলে গেছে। ও, রূপন্তী ঠোঁট গোল করে উত্তরটা দিতে পা বাড়ালো নিজ কক্ষের পানে। তবে দু কদম এগিয়ে যেতে আবারও থেমে গেল মেয়েটা। পেছনে ঘুরে তাকালো বিভানের দিকে, ম্লান কণ্ঠে বলল, আমি যে আপনার বাড়িতে থাকি কলেজে জানাজানি হবে না। তারপরেও যদি কখনো কেউ জানে বলে দিবেন আমি আপনার রান্নার লোক, যেভাবে ওই দিন আমায় বলেছিলেন। তাহলে আর কেউ কিছু মনে করবে না। কণ্ঠে তোলা বাক্যের সমাপ্তি ঘটিয়ে রূপান্তী পা ফেলে এগিয়ে গেল নিজের কক্ষের দিকে। বিভানের দৃষ্টি শীতল, সে এক দৃষ্টিতে চেয়ে রইল মেয়েটার চলে যাওয়ার দিকে, তবে বলল না কিছুই। রাত্রি গভীর, চারিদিকটা নীরব নিস্তব্ধতায় ঢেকে গেছে ইতিমধ্যে। হয়তো সবাই ঘুমিয়ে পড়েছে। রূপন্তীও নিন্দা দেশে পাড়ি জমিয়েছে, বেশ সময় গড়িয়েছে। আজ প্রথম কলেজ, প্রথম কাজে যাওয়া, তার উপর পায়ে ব্যথা, সব মিলিয়ে শরীরটা ক্লান্ত ছিল বেশ। তাই আর বেশি রাত না করে ঘুমিয়ে পড়েছিল তাড়াতাড়ি। কিন্তু রাত্রি এক্ষণে চারিদিকে এক শীতল নীরবতার মধ্যে মেয়েটা হঠাৎ অনুভব করলো তার পায়ে শীতল কিছুর স্পর্শ। গভীর ঘুমে থাকার দরুন এই স্পর্শ প্রথমে ততটা তাকে কাবু করতে সক্ষম হলো না। মস্তিষ্ক তাকে বার্তা পাঠালেও ঘুমপড়ির চোখ মেলতে দিচ্ছিল না কিছুতেই। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানা! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে। ওরা পাটা যে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে, ব্যথা লাগছে ভীষণ। কিন্তু এ কি ভয়ঙ্কর কাণ্ড কারখানা! সময়ের সাথে সাথে সে শীতল স্পর্শের তাণ্ডব যে বাড়ছে, পোড়া পাটা যে জ্বলে উঠছে ক্ষণে ক্ষণে, ব্যথা লাগছে ভীষণ। হৃদস্পন্দন বাড়ছে রূপন্তীর। ভয় হলো ভীষণ। মেয়েটা আর চোখ বন্ধ করে থাকতে পারল না। ধরফরিয়ে উঠে বসলো বিছানায়, এলোমেলো দৃষ্টি ফেলে তাকালো চারপাশে। কই, কোথাও কেউ নেই তো। ড্রিম লাইটের আলোয় ফাঁকা কক্ষটাই দৃষ্টিগোচর এই মুহূর্তে। তাহলে এই ফাঁকা কক্ষে পায়ে ওটা কার স্পর্শ ছিল? রূপন্তী পূর্ণ দৃষ্টিতে তাকালো পায়ের দিকে। পাটা একটু গুটিয়ে নিয়ে উল্টো পাটে দেখলো পুড়ে যাওয়া স্থানটা। কেমন আঠালো আঠালো একটা ভাব,
পুরো ক্ষতস্থান জুড়ে। মনে হচ্ছে সদ্য কোনো মলম লাগানো হয়েছে পায়ে। মেয়েটার ভয় বাড়লো আরো। তবে কি সত্যি কেউ এসেছিল এই কক্ষে? ফট করে এসে তাকালো দরজার পানে, কিন্তু না, দরজাটাও তো ভেতর থেকে বন্ধ। বন্ধ দরজা থেকে কেউ ভেতরে কিভাবে আসবে? তাহলে কে তার পায়ে মলম লাগালো? ভূতের কাজ নয় তো? রূপন্তী ভেঙচি কাটলো মনে মনে। কোন ভূতের আবার এত দয়া আর শৈল যে রাতের আধারে তার পায়ে পোড়া স্থানে এসে মলম লাগিয়ে দিয়ে যাবে? হ্যাঁ, হয়তো নিজেই ঘুমানোর আগে যে মলমটা লাগিয়েছিল সেটাই এখনো আঠালো হয়ে আছে। মেয়েটা পাশ ফিরে তাকালো। বিছানার পাশেই রাখা ছোট্ট টেবিলটার উপর থেকে হাতে তুলে নিল পানির জগটা। গ্লাসে পানি ঢালতে ঢালতেই হঠাৎ খেয়াল করলো বারান্দার দরজাটা খোলা। বাইরে থেকে মৃদু বাতাসে উঠছে দরজায় লাগানো পর্দাগুলো। রূপন্তী ভ্রু কুচকালো। তার স্পষ্ট স্মরণে আছে সে ঘুমানোর আগে সব দরজা জানালা লাগিয়ে ঘুমিয়েছে। তাহলে এটা খোলা কিভাবে রইল? সত্যি সত্যি ভূতের কার্যকলাপ শুরু হয়নি তো? এ বাড়িতে থাকে শুধুমাত্র বিভান এবং সে। বিভানের তো আর মরে গেলেও এ কক্ষে ঢুকবে না। তাহলে কে? রূপন্তী ভয়ে কেঁপে উঠতে গিয়েও নিজেকে দমনের চেষ্টা করলো। ভূত বলতে কিচ্ছু নেই। পৃথিবীতে এত এগিয়ে গেছে, এত আধুনিকতায় ছেয়ে গেছে, অথচ সে কিনা এখনো সেই ভূতে বিশ্বাস নিয়ে বসে রয়েছে। হ্যাঁ, হবে হয়তো রাতে সেই দরজা ভালোভাবে লাগায়নি, পরে বাতাস এসে পুরোপুরি খুলে দিয়েছে। এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই। নিজের মনে এমন হাজারটা চিন্তা ভাবনা করতে একটু শান্ত হলো রূপন্তী। জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে পানি খেলো গ্লাস থেকে। অতঃপর শুয়ে পড়লো আবারও। চেষ্টা করলো আবার একটু ঘুমানোর। রাতের আধার কাটিয়ে সুন্দর স্নিগ্ধ এক ভোরের দেখা মিলেছে। রাত্রিকালে নিস্তব্ধ জনমানবহীন শহরটা ভরে উঠেছে জনমানবে। রূপন্তী গতকালের ন্যায় আজও কলেজের উদ্দেশ্যে বেরিয়েছে। শরীরে তার সবুজ রঙা একখানা থ্রি পিস, আর চুলে লম্বা বিনুনি। মুখে সাজগোজের প্রলেপ নেই তেমন। এখনো তার আপাদমস্তক বাঙালিয়ানায় ঢাকা। এদেশে মেয়েটা এলো তো কয়েকদিন, এর মধ্যে বাঙালি খোলস ছেড়ে সে বিদেশি ভং ধরতে পারেনি এখনো। মেয়েটা নিজের কাঁধ ব্যাগটা টেনে নিল আর একটু। কলেজ গেট থেকে ঢুকে 2 কদম এগোতেই কিছু ছেলে মেয়ে এসে পথ আগলে দাঁড়ালো তার। হকচকালো রূপন্তী। মাথা তুলে তাকাতেই চোখের সম্মুখে দৃশ্যমান হলো কিছু বিদেশি তরুণ তরুণী। অতি আধুনিক পোশাকে তাদের দেহ ঢাকা। অবশ্য ঢাকা বললে ভুল হবে, বলা যেতে পারে পোশাক পরিহিত অবস্থাতেও এদের দেহ ফাঁকা। কিন্তু এরা আবার এভাবে পথ আটকালো কেন? মেয়েটা মুখ খুলে কিছু বলবে তার আগে এক বিদেশি তরুণী প্রশ্ন করলো। তুমি কি ভিনদেশি? তেমনই তো মনে হচ্ছে। দেখছিস না এর গায়ের রং কেমন চাপা? আমাদের নাই, সে তো বর্ণধারী নয়। পাশ থেকে অন্য আরেক তরুণী কথার রেশ টেনে সাথে সাথেই বলল। অন্য তরুণীরা হেসে উঠল ওই 2 তরুণীর বাক্যে। ভ্রু কুঁচকালো রূপন্তী। এরা যে কোনো ভালো উদ্দেশ্য নিয়ে তার নিকট আসেনি তা বুঝলো বেশ ভালোভাবে। ভালো উদ্দেশ্য নিয়ে এলে প্রশ্নটা শুধুমাত্র তুমি কি বিদেশি এখানেই থেমে থাকতো। তারপরে গায়ের রং নিয়ে বৈষম্যমূলক কোনো প্রশ্ন আসতো না, বা হাসাহাসিও হতো না। আচ্ছা, এরা আবার ওই র্যাগিং ট্যাগিং করতে আসেনি তো? রূপন্তী শুনেছে এসব দেশের বিশ্ববিদ্যালয় বা কলেজগুলোতে এসব র্যাগিং এর দেখা মিলে বেশ। ক্ষমতাধর ধনী গৃহের বকে যাওয়া ছেলেমেয়েরাই এ ধরনের কর্মকাণ্ড করে। কখনো সখনো এই র্যাগিং এর চক্করে বিভিন্ন শিক্ষার্থীদের ক্যারিয়ারও নষ্ট হয়, এমনকি জীবন নাশেরও সম্ভাবনা থাকে। রূপন্তীর ভাবনার মধ্যে একটা মেয়ে গিয়ে ধরলো তার পিঠে ফেলে রাখা বেনুনিটা। বেশ রসিয়ে রসিয়ে বলল, বাহ, চুলগুলো তো বেশ লম্বা। এত লম্বা চুল দিয়ে কি করবে? আমাদের মতো ছোট করে ফেলো। কথাটা বলতে বলতে বেনুনিটা ধরে জোরে টান মারলো। রূপন্তী ব্যথায় চোখ মুখ খিচিয়ে নিল। হাত বাড়িয়ে ধরলো বেনুনিটা। কণ্ঠে ধ্বনি তুলে বলল, ব্যথা লাগছে। মেয়েটা আরো জোরে টেনে ধরলো রূপন্তীর চুলে গাঁথা বেনুনি। শক্ত কণ্ঠে বলল, লাগবেই তো, আমাদের এত লম্বা চুল দেখেছিস? দেখিসনি তো। সুতরাং চুল কেটে ফেল, নয়তো আরো ব্যথা পাবি। ওই তরুণী থামলো। পরপর আরেকজন তরুণী এগিয়ে এলো রূপন্তীর পানে। তার ওনার একাংশ টেনে নিয়ে বলল, এবার কেমন পোশাক, কেমন পুতুল পুতুল লাগছে। এসব পোশাক আমাদের কলেজে চলবে না। আগামীকাল থেকে আমাদের পোশাকে নেই, পোশাক পরে আসবি। ছেলে মেয়েগুলোর কথোপকথনের মধ্যে হঠাৎ করেই তাদের পেছন থেকে একটা গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো।
এক পুরুষালী কণ্ঠধারী বলল। আকস্মিক কারো কণ্ঠশ্রবণে সেদিকে ফিরে তাকালো সকলে। দেখতে পেল বিভান, ইমাদ এবং জ্যাক। কলেজের জনপ্রিয় 3 জন যুবককে অবলোকনে সবাই চুপসে গেল তৎক্ষণাৎ। রূপন্তীর চুল এবং জামা ছেড়ে পিছিয়ে গেল। রূপন্তী যেন একটু আশার আলো খুঁজে পেল। বিভান বাড়িতে হাজার অপমান করলেও এখানে হয়তো তাকে বাঁচাবে, অন্তত পক্ষে পরিচিত হিসেবে তাকে একটু হলেও সমর্থন করবে। কিন্তু না, বিভান কিছুই বলল না। তবে এগিয়ে এলো ইমাদ। একটু আগের বাক্যটা সেও বলছিল। ইমাদ একবার চোখ বুলিয়ে নিল সকলের পানে, অতঃপর আবারও জিজ্ঞেস করলো। এতক্ষণ রূপন্তীকে বিরক্ত করা তরুণ তরুণীর চোখে মুখে কিঞ্চিত ভয়ের আভা ফুটে উঠল। নিজেদের বাঁচাতে একজন বলল। কিছু না, মেয়েটি নতুন এসেছে আমাদের কলেজে, তার উপর ভিনদেশি, তাই একটু পরিচিত হচ্ছিলাম আর কি। ইমাদ এবার ঘাড় ঘুরিয়ে তাকালো রূপন্তীর পানে। বেচারা থমকে গেল মুহূর্তেই। হৃদস্পন্দন আগের তুলনায় গাঢ় হলো। দৃষ্টিতে ভর করলো তার একরা শীতলতা। এ তো এক বাঙালি কন্যা। ছোটখাটো দেহি, শ্যামবর্ণা শরীরে নজর কাড়া এক মাধুর্য এক কন্যার চেহারায়। কে এই কন্যা? আগে তো দেখেনি, তবে এইটুকু বেশ বুঝলো এই বিদেশি তরুণ তরুণীরা এতক্ষণ বিরক্ত করেছিল মেয়েটাকে। ইমাদ রূপন্তীর থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো ওই ছেলে মেয়েগুলোর পানে। কপালে ভাঁজ ফেলে বলল। পরিচিত হওয়া আর বিরক্ত করার মধ্যে পার্থক্য কি আমি বুঝি না নাকি? তোরা আবার নতুন শিক্ষার্থীদের সাথে র্যাগিং শুরু করেছিস। তোদের বারণ করা হয়েছিল না এসব করতে? সবাই চুপ করে রইল। রূপন্তীর চুল ধরে টানাটানি করা মেয়েটা এগিয়ে মুখ খুলল। মিনমিনে কণ্ঠে বলল। সত্যি আমরা পরিচিতই হচ্ছিলাম, কোনো র্যাগিং ট্যাগিং করিনি। ইমাদের দৃষ্টি তীক্ষ্ণ হলো। উষ্ঠদয় ফাঁকা করলো কিছু বলার উদ্দেশ্যে, তবে কণ্ঠ বেয়ে কোনো ধ্বনি বের হওয়ার আগেই তার পানে এগিয়ে এলো বিভান। ছেলে মেয়েগুলোর পানে তাকিয়ে গম্ভীর স্বরে বলল। ক্যারি অন, যতটুকু পরিচিত হওয়া ছিল বাকি হয়ে নাও। ইমাদ চমকালো। এখানে যে এই বাঙালি মেয়েটাকে বিরক্ত করা হচ্ছে তা দেখে বোঝা যাচ্ছে বিভান তো এই কলেজে র্যাগিং, বিরক্ত করা এসবের পরিপন্থী ছিল। আর আজ নিজে বলছে ক্যারি অন। আশ্চর্য! ছেলেটার মাথাটা তা খারাপ হলো নাকি? ইমাদ তাকালো বিভানের পানে, অবাক কণ্ঠে বলল। বিভান তুই? এটুকু বলতেই তাকে থামিয়ে দিল বিভান। জ্যাককে নিয়ে সম্মুখ পানে পা বাড়াতেই বাড়াতে বলল। ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, চল এখান থেকে। ইমাদ একবার তাকালো রূপন্তীর পানে, অতঃপর বিভানের পিছু ছুটতে ছুটতে বলল। এটা কি করলি তুই বিভান? ওখানে যে কোনো পরিচয় পর্ব চলছে না, উল্টো ওরা সবাই মিলে মেয়েটাকে বিরক্ত করছে, তা সবাই বুঝতে পারছে, অথচ তুই বুঝতে পারছিস না। বিভান কানে নিল না ইমাদের কথা, উত্তর দিল না কোনো প্রশ্নের, বরং হাঁটতে হাঁটতেই বলল। ছেলেমেয়েগুলো কোন বর্ষের? খোঁজ নে ওদের। নারী, নক্ষত্র, বাবা মা, বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, এমনকি কোন বারে এদের যাতায়াত, সব খবর নেই। জ্যাক কিঞ্চিত অবাক হলো বিভানের কথায়। এসব পাতি ছাত্রছাত্রীদের খোঁজ খবর নিয়ে এর কাজ কি? কিছুটা অবাক সুরেই সে ইংরেজি বাক্যে প্রশ্ন করলো। বিভান হাঁটা থামিয়ে দিল। জ্যাকের পানে দৃষ্টি দিয়ে অত্যন্ত শীতল কণ্ঠে বলল। প্রয়োজন আছে আমার। বিভান চলে যেতে চোখ দুটো ছলছল করে উঠলেও রূপন্তী। যতই তার সাথে শত্রুতা থাকুক, লোকটা এভাবে তাকে বিপদের মধ্যে ছেড়ে যেতে পারলো? যেখানে ওই ইমাদ নামক ছেলেটা বুঝলো এখানে এই বিদেশি ছেলে মেয়েগুলো মিলে তাকে বিরক্ত করছে, অথচ বিভান বুঝলো না, নাকি বুঝেও চুপ করেছিল? রূপন্তীর ভাবনার মধ্যে আবার ওই আগের মেয়েটা গিয়ে বেনুনি টেনে ধরলো। কণ্ঠে হাসি বিজয় রেখেই বলল। কাল থেকে চুল কেটে আসবি, নয়তো আমরাই তোর চুল কেটে দেব, একদম গোড়া থেকে। শেষের কথাটা একটু টেনে টেনেই বলল মেয়েটা। রূপন্তী এই পর্যায়ে আর চুপ রইল না। সে যতটা চুপ থাকবে এরা তাকে ততটাই দুর্বল ভাববে। এ দুনিয়ার দুর্বলদের আক্রমণ এবং অপমান করা হয় অধিক বেশি। সবলদের পানে চোখ তুলে তাকানোরও সাহস পায় না কেউ। তাছাড়া এখানে নিজেটা নিজেরাই দেখতে হবে। এটা তার দেশ নয়। এখানে তার কেউ নেই যে তাকে দেখবে বা তার হয়ে প্রতিবাদ করবে, তাকে বাঁচাবে। এখানে নিজেকে নিজেই বাঁচাতে হবে। সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এগিয়ে যেতে হবে সম্মুখ পানে, নয়তো এই দূরদেশে অপরিচিতদের ভিড়ে টিকে থাকা সম্ভব হবে না। রূপন্তী সময় নিল একটু, নিজেকে ধাতস্থ করে মেয়েটার হাত থেকে নিজের বেনুনিটা টেনে নিল। শক্ত কণ্ঠে বলল। আসিস আমার চুল কাটতে, তোদের প্রত্যেকটা চুল কামিয়ে মাথায় আলকাটা ঘষে দেবো। যত সব ধনী বাপ মায়ের বিগড়ে যাওয়া সন্তান, অসভ্য পোলাপান। হঠাৎই রূপন্তীর এমন ভুল বদলে চমকালো ছেলে মেয়েগুলা।
সাথে তার বেনুনি ধরে টানা হেঁচড়া করা মেয়েটাও চটল পূর্বের তুলনায়। তেরে এসে বলল, তোর এত বড় সাহস, তুই আমাদের সাথে কথা বলিস? জানিস আমরা কি কি করতে পারি তোর? রূপন্তি গায়ে মাখলো না এই হুমকি, বরং সাহস নিয়ে বলল, তোদের ন্যায় ধনী ঘরের বিগড়ে যাওয়া ছেলে মেয়ে আর কি বা করতে পারবি শুনি? খুব বেশি হলে এখানে ওখানে ধূমপান, রাতের আধারে এখানে ওখানে মাদক সেবন, নেশাক্ত হয়ে পড়ে থাকা, বাড়ি গিয়ে বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কুকর্মে লিপ্ত হওয়া, আর দিনের আলোয় দুর্বলদের উত্ত্যক্ত করা। মাথায় রাখিস, আমি দুর্বল নই। আমার পানে আঙুল তুললে না, সেই আঙুল ভেঙে গুড়িয়ে দিতে জানি আমি। থামলো রূপন্তি, সকলকে উদ্দেশ্য করে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, সাহসটা আমার বরাবরই একটু বেশি, নয়তো একা একা নিজের দেশ ছেড়ে দূর দেশে পাড়ি জমাতাম না। সুতরাং আমার সাথে লাগতে আসার পূর্বে নিজেদের কথা চিন্তা করে আসিস। কণ্ঠে তোলা ধ্বনির পরিসমাপ্তি ঘটিয়েই হনহন করে নিজ ক্লাসের পানে হাঁটা ধরল রূপন্তি। তাকে বিরক্ত করা ছেলে মেয়েগুলো খেপে গেলেও ক্লাস শুরু হয়ে যাওয়ার কারণে বলতে পারলো না কিছুই। যে যার ক্লাসে চলে গেল নিজেদের ক্ষোভ নিয়েই। ইদানিং ছেলে মেয়েগুলো নষ্ট হয়ে যাচ্ছে। শহরের বুকে সহজলভ্য মাদক, সিগারেট, ড্রাগের ভয়ঙ্কর মায়াজালে জড়িয়ে নিচ্ছে নিজেদের। এরা মনে করে এতেই যেন শান্তি, এতেই যেন এদের ক্ষমতা। রাতের আধারে বার, মাদকদ্রব্য সেবন, বিভিন্ন পার্টি, দুর্বলদের জ্বালাতনকেই এরা আধুনিকতা হিসেবে বেছে নিয়েছে। সুখ খুঁজে নিয়েছে এই ভয়ঙ্করের মাঝেই, কিন্তু মূলত এতে কি শান্তি, নাকি এই জীবনের ধ্বংসের শুরু? আজকাল শুধু বিদেশে নয়, বাংলাদেশেও এই অপ্রসংকৃত ঢুকে পড়েছে। বাবা মা মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে ছেলেমেয়েদের গ্রাম থেকে শহরে পাঠায় পড়াশোনার তাগিদে, যাতে ছেলেমেয়েগুলো একটু মানুষের মতো মানুষ হয়ে ওঠে। অথচ অনেক ছেলেমেয়েরাই শহরে এসে আধুনিকতার নামে এক একটা বাদর হয়ে ওঠে। রাতের আধারে তারা বার, মাদক আখড়ার বাসিন্দা হয়ে ওঠে। কেউ কেউ আবার সুখ খুঁজতে গিয়ে আবাসিক হোটেলগুলোতে, পতিতা পল্লীগুলোতেও হানা দেয়। অথচ দেশের চিত্র এমনটা হওয়ার কথাই ছিল না। সঠিক শিক্ষার আওতায় এনে ছেলে মেয়েগুলোকে দক্ষ মানব সম্পদে রূপান্তরিত করে একটা সুন্দর সুশীল সমাজ গঠন করার কথা ছিল। অনেকে বাংলাদেশের এমন চিত্র মেনে নিতে পারবে না। কেউ বললেও হেসে উড়িয়ে দিয়ে বলবে, আরে না, বাংলাদেশের এখনো এতটা অধপতন হয়নি, ওসব মিথ্যে। পশ্চিমাদের সংস্কৃতি দেখে দেখে তোমাদের কল্পনা মাত্র। কিন্তু যদি সঠিকভাবে পর্যবেক্ষণ করা হয়, তবে বাংলাদেশের চিত্রের ভয়াবহতা কম নয়। এদেশের শহরগুলোতে রাতের আধারে রাতপরীরা নামে। বাস স্ট্যান্ড, রাস্তায়, ফ্লাইওভারে, অলিতে গলিতে এদের খুঁজে পাওয়া যায় বিশ্রী সাজ পোশাকে। আবার কিছুদের খুঁজে পাওয়া যায় অলিতে গলিতে নারী পুরুষ একত্রেই সিগারেট টানছে, তাস খেলছে, গাঁজা, ড্রাগস কিংবা অন্যান্য মাদক দ্রব্য সেবনে ব্যস্ত। আশ্চর্যের বিষয়, দিনের আলোয় এদের অনেকেই খুঁজে পাওয়া যায় ভার্সিটিতে, পড়ুয়া অথবা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া, সুশীল ভদ্র নাগরিক হিসেবে। অথচ এরা যদি এসব পথ বেছে না নিয়ে সত্যিই নিজেদের সুশীল রাখতে ব্যস্ত হতো, আর একটু পরিশ্রম করে টিউশনি করাতো, প্রয়োজনে গার্মেন্টসে চাকরি নিত, তাহলে হয়তো চিত্রটা ভিন্ন হতো। এসব কুপথে অনেক অর্থ উপার্জনের তুলনায় অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করা বোধহয় উত্তম। নিজের মনে নানান কথা ভাবতে ভাবতেই চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো রূপন্তীর। দাঁড়ালো সে নিজ শ্রেণীকক্ষের সম্মুখে। ইতিমধ্যে মধ্যবয়স্ক অধ্যাপক ঢুকেছেন শ্রেণীতে। রূপন্তী তাকালো তার পানে, নম্র কণ্ঠে শুধালো, আসতে পারিস? সময় গড়িয়েছে কিঞ্চিত। বিভান্তের ক্লাস শুরু হয়েছে বেশ কিছুক্ষণ হয়েছে। এই ক্লাসে রূপন্তীর পেছনে লাগা সে ছেলে মেয়েগুলোও রয়েছে, তবে তারা শুধুমাত্র নামে এই ক্লাসে রয়েছে। একদম শেষের দিকে বসে পড়া রেখে নিজেদের ইচ্ছে মতো শুয়ে বসে রয়েছে তারা। সকালে ক্লাস চলাকালীন সময়ে একজন মধ্যবয়স্ক লোক এসে ঢুকলেন শ্রেণীকক্ষে। কর্তব্যরত অধ্যাপককে ডেকে নিয়ে তার সাথে আলোচনা করলেন কিছু একটা নিয়ে। অতঃপর চলে গেলেন তিনি। অধ্যাপক আবার পূর্বের স্থানে এসে দাঁড়িয়ে প্রজেক্টর চালু করলেন। সাথে সাথে সেখানে ভেসে উঠল তখন রূপন্তীকে অপমান করা ছেলেমেয়েগুলোর ছবি। অধ্যাপক বেশ সুন্দরভাবে শ্রেণীকক্ষে থাকা সকলের পানে তাকিয়ে বললেন, সকল শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কলেজের বিশৃঙ্খলার সৃষ্টি, র্যাগিং, দুর্বলতাদের উত্ত্যক্তকরণ এবং কলেজের শান্তিপূর্ণ পরিস্থিতি অস্থিতিশীল করার দায়ে মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী অ্যারন বেরি
ক্ল্যারি ডোল্যান্ড হলি মেরিকে কঠোরভাবে হুঁশিয়ারি দেওয়া হলো। এরপরেও এরা যদি কখনো কোনোভাবে কলেজের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তবে কোনো নোটিশ ব্যতীতই এদের কলেজ থেকে সারা জীবনের জন্য বহিষ্কার করা হবে। ধন্যবাদ সকলকে।